এই গল্পটা সেই মানুষটার, যে মাটিকে সোনায় রূপান্তর করেছিল, যে নিজের হাতের রেখা দিয়ে ভাগ্য লেখেনি, বরং নিজের কঠোর পরিশ্রমে তাকে গড়ে তুলেছিল। এই হলো রামদিনের কাহিনী, একজন সাধারণ কৃষক যে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত সন্তানদের জন্য উৎসর্গ করেছে। আজ যখন তার শরীর ক্লান্ত, তার মনে এক অজানা চিন্তা ভেসে বেড়ায়। সে কি তার ছেলেদের সঠিক পথ দেখাতে পেরেছে? জীবন শুধু লাঙল চালিয়ে চলে না, এতে বুদ্ধি আর দূরদৃষ্টিও থাকা দরকার। আমি তাদের সবকিছু শিখিয়েছি, এখন সময় এসেছে নিজের পথ বেছে নেওয়ার। ঘাম ঝরিয়ে মাঠে জল দিয়েছি, কিন্তু ছেলেদের জীবনে বীজ বোনা, ওটা আরো কঠিন। জীবনের চাষে সফলতা আসে শুধু বুদ্ধি আর বিচক্ষণতার মাধ্যমে, সেটাই তাদের বোঝাতে হবে। সন্ধে নামছিল। রামদিন তার পরিবার নিয়ে বসেছিল, কিন্তু মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার ছেলেরা কি তার মতো ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে জীবন কাটাতে পারবে? বাবা, জীবন শুধু পরিশ্রমে চলে না, বুদ্ধিতেও চলে। আমি দেখেছি মাটি পরিশ্রম চায়, কিন্তু ফল দেয় বুদ্ধিমত্তায়। তোদের তিনজনকেই বুঝে শুনে পথ চলতে হবে। বাবা, পরিশ্রম তো আমরা করবই, কিন্তু এই বুদ্ধিমত্তার কথা, সেটা আমরা কিভাবে বুঝব? জীবনে শুধু কাজ করলেই হয় না, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল বুদ্ধিমত্তা। আজ তোরা যা দেখছিস, ওটা শুধু পরিশ্রম নয়, সঠিক সিদ্ধান্তের ফল। রামদিন জানত শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, তাকে তার সন্তানদের শেখাতে হতো সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব। কারণ জীবনের আসল চ্যালেঞ্জ থাকে পথ বেছে নেওয়ার মধ্যে, পরিশ্রম তো তারপরে সেই পথে চলার বিষয়। আমার সন্তানরা, আমি সারাটা জীবন খেটে চাষ করেছি আর একটু একটু করে টাকা জমিয়েছি। এখন সময় হয়েছে এই টাকাটা কাজে লাগিয়ে তোদের ভবিষ্যৎ গড়ে তোলার। কিন্তু বাবা, আমরা 3 ভাই যদি আপনাকে কাজে সাহায্য করি, তাহলে অনেক বেশি রোজগার করা যাবে। না বাবা, এখানে থেকে তোরা শুধু কৃষক হয়েই থেকে যাবি। আর আমাদের কাছে এমন জমিও নেই যা তিনজনকে আলাদা করে দেওয়া যায়। তাহলে কি বাবা, আমাদের আপনাকে ছেড়ে যেতে হবে? হ্যাঁ বাবা, একটা ভালো জীবনের জন্য তোকে মায়া মমতা ছেড়ে এগোতে হবে। তাহলে বলুন বাবা, আমাদের জন্য আপনার কি পরামর্শ আছে? আমি তোদের তিনজনকে 4,000 সোনার মুদ্রা দিচ্ছি। এটা এমনভাবে খরচ করবি যাতে তোদের জীবন সুখে আর সমৃদ্ধিতে কাটে। রামদিন তার 3 ছেলেকে 4,000 করে স্বর্ণমুদ্রা দিল, আর বাকি 3,000 নিজের কাছে রেখে দিল।
এখন ছেলেদের নিজেদের প্রমাণ করতে হবে। মনে রাখিস ছেলে, এমন কিছু করবি যাতে শুধু টাকা না বাড়ে, জীবনও মজবুত হয়। বাবা, আমরা আপনাকে নিরাশ করব না। তিন ভাই যার যার পরিকল্পনা নিয়ে শহরের পথে রওনা দেন। এক বছর পরে তারা যখন বাবার কাছে ফিরে এলো, রামদিন বড় ছেলের কাছে জানতে চাইলেন সে ওই অর্থ দিয়ে কি করলো। তাহলে বল তো ধর্মবীর, তুই তোদের টাকাটা দিয়ে কি করলি? বাবা, আমি একটা আশ্চর্য আয়না পেয়েছি, যার মাধ্যমে আমি যে কোনো জায়গায় বসে পৃথিবীর যে কোনো স্থানের দৃশ্য দেখতে পারি। বড় ছেলে ধর্মবীর একটি জাদুকরী আয়না অর্জন করেছিল, যার সাহায্যে সে যে কোনো জায়গাকে দেখতে পারত। আর বীরেন্দ্র, তুই কি অর্জন করলি? বাবা, আমি এমন এক ঘোড়া পেয়েছি যা শুধু মাটিতে নয়, আকাশ আর জলের উপর দিয়েও দুরন্ত গতিতে ছুটতে পারে। মাঝের ছেলে বীরেন্দ্র এক আশ্চর্য ঘোড়া পেয়েছিল, যা বাতাস আর জলের ওপর দিয়েও ছুটতে পারত। আর চন্দ্রবীর, তুই কি করেছিস? বাবা, আমি একটা আশ্চর্য আংটি পেয়েছি, এটা পরলেই আমি অদৃশ্য হয়ে যেতে পারি। সবচেয়ে ছোট ছেলে একটি এমন আংটি পেয়েছিল, যা তাকে অদৃশ্য করে দিতে পারত। তোমরা সবাই দারুণ জিনিস পেয়েছ, কিন্তু বলো তো, এই জিনিসগুলো কি তোদের ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে? না বাবা, এটা আমাদের ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। এটা তো সবার চোখে একটা সাধারণ আয়নাই মনে হবে। যাকে আমরা এর ব্যবহার শেখাবো, কেবলমাত্র সেই এই জিনিসগুলোর ব্যবহার করতে পারবে। কিন্তু এগুলো দিয়ে না তোদের টাকা পয়সা বাড়বে, না তোদের জীবন চলে যাবে, বরং এই টাকা দিয়ে তোদের ব্যবসা কিংবা চাষে লগ্নি করা উচিত ছিল। রামদিন ছেলেদের বোঝালো, তারা যা অর্জন করেছে তা দিয়ে জীবনের স্থায়ী সমাধান পাওয়া সম্ভব নয়। ঠিক তখনই একদিন রাজা বীরসেনের পক্ষ থেকে ডুগডুগি বাজানো হলো। শুনুন, শুনুন, আমাদের রাজ্যের রাজকুমারী অন্বিতাকে এক ভয়ঙ্কর তান্ত্রিক কালসিদ্ধ অপহরণ করে নিয়ে গেছে। যিনি তাকে নিরাপদে ফিরিয়ে আনতে পারবেন, রাজকুমারীর সঙ্গে তারই বিয়ে হবে। শুনুন, শুনুন। এখন সময় এসেছে, নিজের বুদ্ধি দিয়ে এই সমস্যার সমাধান বার কর। যাও, রাজকন্যাকে বাঁচাও। হয়তো এখনই সময় এই জাদুকরী জিনিসগুলো ব্যবহার করার। যদি তোরা এতে সফল হস, তাহলে তোদের ভাগ্য জেগে উঠবে।
আমরা অবশ্যই সফল হব। আমার ঘোড়ায় আমি চোখের পলকে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারি। আমি সহজেই সেই জায়গার সন্ধান পেতে পারি যেখানে তান্ত্রিক কালসিদ্ধ রাজকুমারী অন্বিতাকে নিয়ে গিয়েছে। আমি আয়নায় দেখতে পাচ্ছি তান্ত্রিক রাজকুমারীকে পাহাড়ের ওপারে এক দুর্গে নিয়ে গিয়েছে। আমাদের ঘোড়া আমাদের সেখানে বাতাসের থেকেও দ্রুত পৌঁছে দেবে। কিন্তু যে দুর্গে তান্ত্রিক রাজকুমারীকে রেখেছে সেখানে অনেক দানব পাহারা দিচ্ছে। আমি দুর্গ পর্যন্ত তো দ্রুত পৌঁছাতে পারি, কিন্তু কালসিদ্ধ আর প্রহরীদের সঙ্গে লড়াই করতে পারবো না। তাহলে এবার আমার পালা। আমি এই আংটির সাহায্যে অদৃশ্য হয়ে রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে আসব। এইভাবে ধর্মবীর আয়নার সাহায্যে কালসিদ্ধর দুর্গের অবস্থান খুঁজে পেল। এরপর বীরেন্দ্র তার ঘোড়ার মাধ্যমে তাড়াতাড়ি চন্দ্রবীর ও ধরমবীরকে নিয়ে তান্ত্রিকের দুর্গে পৌঁছে গেল। তান্ত্রিকের প্রাসাদ ছিল অন্ধকার ও রহস্যে ঘেরা। তিন ভাই মিলে বুদ্ধিমত্তা দিয়ে তান্ত্রিকের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তারা জানত এই কাজ এতটা সহজ হবে না। রাজকুমারী সেখানে বন্দী, কিন্তু তান্ত্রিক অনেক জাদুকরী বাধা সৃষ্টি করেছে। আমাদের খুব সতর্ক হয়ে এগোতে হবে। দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন, তান্ত্রিক আমাকে দেখতে পারবেই না। তান্ত্রিকের শক্তিকে অবহেলা করো না। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের কোনো ত্রুটি রাখা চলবে না। চন্দ্রবীর, তোমাকে তোমার আংটির সাহায্যে তান্ত্রিকের অভিসন্ধিকে ব্যর্থ করতে হবে। চন্দ্রবীর অদৃশ্য হয়ে প্রাসাদে চুপিসারে প্রবেশ করল। সে রাজকন্যার কাছে পৌঁছতেও সক্ষম হল, কিন্তু ঠিক তখনই তান্ত্রিকের নজরে পড়ে গেল। বাহারে অদৃশ্য হবার খেলা খেলছো, তাই তো? কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি। এই আংটি দিয়ে আমায় ঠকাতে পারবে না। ভয় পেও না রাজকুমারী, তোমায় বাঁচাতে আমি এসেছি।
কি ভেবেছিলে আমাকে হারিয়ে দেবে? এই আংটির শক্তি আমার জাদুর সামনে কিছুই নয়। এখন আমি তোমায় আমার শক্তির ঘেরাটোতে বন্দী করব। এবার তোমার পরাজয় নিশ্চিত। আমি জানতাম তুই আসবি এখানে। তোর চালাকির খেলাগুলো আমার জাদুর সামনে কোনো কাজেই আসবে না। তান্ত্রিক এক মন্ত্র পড়ল, আর সঙ্গে সঙ্গে ঘরের ভিতর এক জাদুময় বৃত্ত তৈরি হলো, যাতে ছোট ভাই আটকে গেল। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা ধর্মবীর ও বীরেন্দ্র তান্ত্রিককে থামানোর পরিকল্পনা করল। আমার আয়না তান্ত্রিকের শক্তিকে দুর্বল করতে পারে। আমাদের একসঙ্গে তার শক্তিকে নিষ্ক্রিয় করতে হবে। ধর্মবীর কিছু ফিসফিস করেন, নিজের আয়নাকে তান্ত্রিকের দিকে ঘুরিয়ে দিল। যার ফলে তান্ত্রিকের শক্তি ধীরে ধীরে দুর্বল হতে লাগলো। আর ঠিক তখনই তান্ত্রিক সেই আয়নার মধ্যেই বন্দী হয়ে গেল। রাজকন্যা, তাড়াতাড়ি আমার হাত ধরুন। এই কালসিদ্ধ এখন আর আমাদের কিছুই করতে পারবে না। রাজকন্যার হাত ধরতেই তারা দুজনেই অদৃশ্য হয়ে গেল। তোমরা আমায় হারাতে পারবে না। আমার শক্তি, আমার শক্তি। তান্ত্রিক বন্দী হয়ে গেছে। তিন ভাইয়ের বুদ্ধি আর ঐক্যই তাকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। তোমরা তিনজন রাজকুমারীর রক্ষা করে আমাদের রাজ্যকে বিপদ থেকে মুক্ত করেছ। আমরা তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ। মহারাজ, রাজ্যের ওপর আসা এই বিপদের দায়ভার আমাদের সবার। মহারাজ, বাবার কথা একদম ঠিক। এটা আমাদের দায়িত্ব ছিল। বীরেরা, তোমরা তিনজনই অসাধারণ সাহস দেখিয়েছ, কিন্তু এখন আমি এক দোটানায় পড়েছি। রাজকুমারীর বিয়ে কাকে দেব? মহারাজ, অনধিকার চর্চা হলে ক্ষমা করবেন, তবে যদি রাজকুমারী অন্বিতা নিজেই এই বিষয়ে সিদ্ধান্ত নেন, তাহলে সেটা সবচেয়ে উপযুক্ত হবে। রামদিন, আমি তোমার কথার সঙ্গে একমত। এটাই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত। রাজকন্যা এক এক করে তিন ভাইয়ের দিকে তাকিয়ে তাদের সাহস ও বিচক্ষণতায় মুগ্ধ হয়। তোমরা তিনজনই আমাকে বাঁচাতে বুদ্ধি আর সাহসের পরিচয় দিয়েছ, কিন্তু যদি ধরমবীরের সেই জাদু আয়নাটা না থাকতো, তাহলে তো বাকি দুজন জানতেই পারতে না আমি কোথায় আছি। তাই আমি বড় দাদাকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছি। রাজকন্যা অন্বিতা বড় ভাইয়ের গলায় বরমালা পরায়, আর তাদের বিয়ে জাঁকজমকভাবে সম্পন্ন হয়। রামদিন, তুমি শুধু এই সন্তানদের ধন নয়, ধৈর্য আর বুদ্ধিমত্তার পাঠও শিখিয়েছ। আমি তোমাকে রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিচ্ছি। তোমার প্রজ্ঞায় আমাদের রাজ্য আরো সমৃদ্ধ হবে। তবে এই কাজটা তোমরা সবাই মিলেই করেছ, তাই আমি চাই বাকি দুই ভাইকেও গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হোক।
বীরেন্দ্র হবেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আর চন্দ্রবীর হবেন গোপনচর বিভাগের প্রধান। সব ভাই তাদের পরিশ্রম ও বুদ্ধির উপযুক্ত পুরস্কার পায়। তাদের অনন্য গুণই তাদের বাবার মতো রাজ্যে সম্মানিত স্থান এনে দেয়। এই তো সত্যিকারের বুদ্ধিমত্তার বিজয়, ঐক্য, সাহস আর জ্ঞান দিয়েই জীবনের প্রতিটি বাধাকে জয় করা যায়।